হ্যালো এভরিওয়ান, আজ তোমাদেরকে নিয়ে যাব কলকাতার খুব কাছে খড়দাতে অবস্থিত এই সোনার মন্দিরে, যেটি লক্ষ্মীনারায়ণ মন্দির নামেও পরিচিত স্থানীয় বাসিন্দাদের কাছে। চলো আর দেরি না করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। প্রথমেই তোমাদের বলে দিই তোমরা এখানে পৌঁছাবে কি করে। শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেনে করে, যেমন শান্তিপুর লোকাল, ব্যারাকপুর লোকাল, রানাঘাট লোকাল ধরে তোমাদের নামতে হবে খড়দা স্টেশনে। স্টেশনে নেবে তোমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আসতে হবে অটো বা টোটো স্ট্যান্ডের দিকে। তোমরা রিক্সাও নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা। আর যদি তোমরা টোটো নাও সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। টোটো তোমাদেরকে নিয়ে আসবে বলরাম হসপিটালের সামনে। তোমাদেরকে বলতেই হবে যে লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাব। ওনারা যদি লক্ষ্মীনারায়ণ মন্দির না চেনেন তাহলে তোমাদেরকে বলতে হবে বলরাম হসপিটালের সামনে যাব। বলরাম হসপিটালে নামলেই সেখান থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথেই এই মন্দির। আমি যেহেতু বাই রোডে গেছি তাই তোমাদেরকে আমি ট্রেনের রুট বা বাসের রুটটা দেখাতে পারলাম না, তবে তোমাদেরকে যেভাবে বলে দিয়েছি সেভাবে আসলে তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে। আর তোমরা যদি বাসে আসতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে শ্যামবাজার অথবা ডানলপ অথবা বারাকপুর থেকে খড়দা বলরাম বাস স্ট্যান্ডে নেমে অটো বা টোটো করে এই মন্দিরে চলে আসতে পারবে। টোটো বা রিক্সা তোমাদেরকে এই বলরাম হসপিটালের সামনে দাঁড় করাবে, যেটা একবারে রাস্তার বাঁ পাশে আছে। আর এই হসপিটাল থেকে সামান্য একটুখানি এগালে 5 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে এই সোনার মন্দিরে। এই হসপিটাল থেকে কিছুটা পথ এগিয়ে গেলেই তোমরা এরকম সামনেই দেখতে পারবে একটা বড় গেট, যেখানে উপরে লেখা আছে লক্ষ্মীনারায়ণ মন্দিরের গেট। এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তোমরা সোনার মন্দিরে। আমি প্রায় চলেই এসেছি আমার আজকের গন্তব্যস্থল লক্ষ্মীনারায়ণ মন্দির বা সোনার মন্দিরের ঠিক সামনে। মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু 2টি গেট আছে। একটা একদম সামনে দেখতে পাচ্ছ বড় গেট, আর ঠিক তার ডান পাশে আছে একটা ছোট গেট। তোমরা যদি গাড়ি অথবা বাইক নিয়ে আসতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বড় গেটটা খুলে দেওয়া হবে। তোমরা এখানে বিনামূল্যে পার্কিং করতে পারবে। আর তোমরা যদি হেঁটে আসো তাহলে তোমাদেরকে এই ডান পাশে যে ছোট গেটটা দেখলে সেই গেটটা দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করেই ভেতরের সামনের দিকটা খানিকটা এরকম, আর ওই কোনায় যে দেখতে পাচ্ছ 2তলা বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে মন্দিরের মেন অফিস। তো ওটা আপাতত এখন বন্ধ আছে। চলো আগে আমরা তাহলে মন্দিরের চারিপাশটা এবং মন্দিরের ভেতরটা একটু ঘুরে আসি। অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা অবস্থিত, তোমরা দেখতেই পাচ্ছ সামনে কতটা বড় জায়গা। আর চারিদিকে দেখো এরকম রাস্তা করা আছে, তোমরা সব দিক দিয়েই চাইলে যেতে পারবে। তো আমি এই সামনের রাস্তাটা দিয়েই সামনের দিকে গেলাম। চলো দেখা যাক সামনে কি আছে। মন্দিরের চারিদিকটা এতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি তোমাদের প্রথমেই তোমাদের দেখলেই মনটা ভালো হয়ে যাবে। মন্দিরে প্রথমেই প্রবেশ করে 2টো দিকে রাস্তা ভাগ হয়ে গেছে, তো আমি এই বাঁ দিকে রাস্তাটা দিয়ে সামনের দিকে গেলাম। আর এই মন্দিরের সামনে দেখো একটা শ্রী লেখা আছে। এই পুরো মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, তো ভিডিওর প্রথম দিকে আমি বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু অনেকটা লং হতে পারে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। মন্দিরের পুরো চারিপাশটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর তোমাদেরকে দেব মন্দির সম্পর্কিত কিছু ইনফরমেশান। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা, যে কেন এই মন্দিরটাকে লক্ষ্মীনারায়ণ মন্দির তো বলেই, তাও কেন এই সোনার মন্দির বলা হয়, এর পেছনেও কিন্তু রয়েছে একটি কাহিনী, সেই কাহিনীও তোমাদেরকে বলবো। মন্দিরের ঠিক ঢোকার উল্টো দিকে একটা ঘরের মতো করা আছে। তো আমি যে ওই টাইমে গেছিলাম সেই টাইমে এটা বন্ধ ছিল বলে আমি জানতে পারিনি ঘরটা কিসের। তো যাই হোক, চলো আমরা মন্দিরটা দেখে আসি। আমি জানি না তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কতটা ভালো করে দেখাতে পাচ্ছি, তবে আমি যখন মন্দিরের মূল এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম না, এই জায়গাটায় দাঁড়িয়ে মন্দিরটাকে এতটা সুন্দর লাগছিল যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভেতরে তো প্রবেশ করবই, কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে মন্দিরটাকে খুবই সুন্দর লাগছিল। তোমরা জাস্ট যখন আসবে তোমরা এই জায়গাটায় দাঁড়িয়ে দেখো, তোমরা চোখ ফেরাতে পারবে না। এই মন্দিরটাতে আসলে তোমাদের মনের সাথে সাথে চোখটাও যেন জুড়িয়ে যাবে। মনের শান্তি তো আছে, চারিদিকের এই শান্ত পরিবেশটা যখনই তোমরা অনুভব করবে তখন তো তোমরা ভেতর থেকে একটা শান্তি অনুভব করবে।
আর যখন এই মন্দিরের চারিদিকের এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত রং বেরঙের ফুলের বাগান দেখবে না, তখন তোমাদের মনে হবে চোখটাও যেন জুড়িয়ে গেল। মন্দিরের প্রধান গেটের সামনে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির বলে লেখা আছে। আর এই মন্দিরের ঠিক ওপরে দেখো চূড়ার মতো করা আছে। কথিত আছে মন্দিরের চূড়ায় যে পরপর 3টি কলস দেখতে পাচ্ছ এবং তার উপরে থাকা যে একটা বিষ্ণু চক্র দেখতে পাচ্ছ, এটা পুরোটাই নাকি সোনার তৈরি। তার জন্যই নাকি এই মন্দিরকে বলা হয় সোনার মন্দির। যদিও এটা নিয়ে অনেকেরই অনেক মতবাদ আছে। আর তৈরি আছে বৈষ্ণব ধর্মের প্রধান 3টি চিহ্ন, চক্র, তিলক ও শঙ্খ, এবং তার নিচেই যে রত্নগুলি আছে সেগুলির মধ্যে আছে গরুর দেবতা এবং বজরংবলীর বিগ্রহ। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার 1353 সনে 21শে বৈশাখ অক্ষয় তৃতীয়ার দিন। আর যদি ইংরেজি ধরি তাহলে 1946 সালে 4 মে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী বলরাম মহারাজের শিষ্য শ্রী শ্রী আচার্য যতীন্দ্র স্বামী মহারাজ। বলরাম মহারাজ ছিল রামানুজ সম্প্রদায়ের একজন সাধক। তার কাছেই দীক্ষা নেন শ্রী শ্রী আচার্য যতীন্দ্র স্বামী মহারাজ। যতীন্দ্র স্বামী মহারাজ শুধু এই মন্দিরটা নয়, তার সাথে তৈরি করেছিলেন একটা হাসপাতালও, যার নাম রাখা হয়েছে বলরাম হসপিটাল। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম রাস্তায় আসার সময় বলরাম হসপিটালটা, সেটা কিন্তু আচার্য যতীন্দ্র স্বামী মহারাজই তৈরি করেছিলেন। এর সাথেও তৈরি করেছিলেন একটি স্কুল, যার নাম রাখা হয়েছে বলরাম স্কুল। তোমাদেরকে সেই স্কুলটাও এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। যতীন্দ্র স্বামী মহারাজ যেহেতু শ্রী শ্রী বলরাম মহারাজের শিষ্য ছিলেন এবং গুরুকে তিনি এতটাই ভালোবাসতেন যে এই সব কিছুই তিনি গুরুর নামেই করেছিলেন। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও তো বলেই দিলাম বলরাম হসপিটালটা কিভাবে তৈরি হলো। এছাড়াও এই মন্দিরটার সম্পর্কেও তোমাদেরকে বলছি। এছাড়াও তোমাদেরকে ওই বলরাম স্কুলটাও তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু চলো তার আগে মন্দিরের ভেতরে গিয়ে আমরা লক্ষ্মী নারায়ণের দর্শন করে আসি। এই হচ্ছে প্রবেশদ্বার। চলো আমরা এই প্রবেশদ্বারের ভেতর দিয়ে ঢুকে মূল মন্দিরে প্রবেশ করি। গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে তোমরা কিন্তু প্রবেশদ্বারের সামনেই নিজের জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারো। জুতো খোলার নির্দিষ্ট কোনো জায়গা নেই, তোমরা এখানেই জুতো খুলে ভিতরে প্রবেশ করতে পারো। আর হ্যাঁ, মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রকার প্রবেশ মূল্য এখানে নেওয়া হয় না। প্রবেশদ্বারের পাশ দিয়ে এরকম একটা প্যাসেজ মতো করা আছে মন্দিরের চারিদিকে পরিক্রম করার জন্য। চলো আমরা আগে মন্দিরের বাইরের প্যাসেজটা দিয়ে একটু মন্দিরের চারিদিকটা পরিক্রম করে আসি, তারপরে ভেতরে প্রবেশ করব। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও দোল পূর্ণিমা, জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, রথযাত্রার দিনে বিশেষ পুজো করা হয়। এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তোমরা সপ্তাহে যে কোনো দিন এই মন্দিরে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আসলেই তোমরা কিন্তু এই লক্ষ্মীনারায়ণের দর্শন করতে পারবে এবং মন্দিরের চারিদিকটা ঘুরেও দেখতে পারবে। মন্দিরের পাশেই আছে মা গঙ্গা। এই গঙ্গা থাকার কারণেই কিন্তু মন্দিরে ভেসে আসছে গঙ্গার একটা সুন্দর মিষ্টি হাওয়া। ওই যে সামনে একটা গেট দেখতে পাচ্ছ, ওই দিকেই বয়ে চলছে মা গঙ্গা। তোমাদেরকে মা গঙ্গাকেও দর্শন করাবো, কিন্তু চলো আগে মূল গর্ভ গিয়ে যাওয়া যাক। মন্দিরটি পশ্চিমমুখী এবং গর্ভগৃহে ঢোকার জন্য 3টি প্রবেশদ্বার আছে। তোমরা যে কোনো প্রবেশদ্বার দিয়ে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতে পারো।
মন্দিরটি গেরুয়া আর হলুদ রঙের, আর দরজাগুলি দেখো সবুজ রঙের। অপূর্ব সুন্দর কম্বিনেশন কিন্তু রঙের, যার জন্য কিন্তু মন্দিরটা আরো সুন্দর লাগছে। মন্দিরের ভেতরে এরকম দেয়াল আলমারি করা আছে, যেখানে রাখা আছে রামানুজ সম্প্রদায়ের নানা মহাপুরুষদের লেখা বই, যেগুলি কিন্তু খুব সযত্নে রাখা হয়েছে। আরও আছে সুদৃশ্য প্রাচীন ঘোরানো সিঁড়ি নাট মন্দিরের ঝুল বারান্দায় ওঠার জন্য, আর এক কোণায় রাখা আছে বিশাল ড্রাম, যা কিন্তু আরতির সময় বাজানো হয়। মন্দিরের ভিতরেও একদম শান্তশিষ্ট একটা পরিবেশ বিরাজমান আছে। দেখো সামনে এরকম একটা ব্যারিকেড দেওয়া আছে, চলো ব্যারিকেডটা পেরিয়ে আমরা একটু ভেতরে যাই। ভেতরে গিয়ে একটু গর্ভগৃহের সামনে গিয়ে তোমাদেরকে মূল বিগ্রহটা দেখানোর চেষ্টা করি। এই মন্দিরটি কিন্তু দক্ষিণ ভারতের রামানুজ সম্প্রদায়ের অন্তর্গত। তাই দেখো মন্দিরের ঝুল বারান্দার ওপরে রাখা হয়েছে রামানুজ সম্প্রদায়ের সাধক অথবা মহারাজদের ছবি বা বিগ্রহ। মূল গর্ভগৃহের বাদিকে আছে একটি গর্ভগৃহ, যেখানে রাখা আছে শ্রী শ্রী বলরাম মহারাজের বিগ্রহ। বলরাম স্বামী হলেন রামানুজ সম্প্রদায়ের শেষ ধর্মগুরু। ওনার পরে ছিলেন স্বামী যতীন্দ্র রামানুজ। গর্ভগৃহের একপাশের দেয়ালে রাখা আছে মন্দিরের প্রতিষ্ঠাতা যতীন্দ্র রামানুজের একটি ছবি। চলো এবার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজির মন্দিরটি আমরা দর্শন করি। সামনেই তোমরা দেখতে পাচ্ছ শ্বেত পাথরের বেদির ওপরে বিরাজমান শ্রী শ্রী মা লক্ষ্মী ও প্রভু নারায়ণ, এবং তাদের সামনে রাখা আছে অষ্টধাতু দ্বারা নির্মিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, আর তার মাঝে রয়েছে নারায়ণ শিলা। গর্ভগৃহের একপাশে ভগবান লক্ষ্মীনারায়ণের শয়ন সজ্জা করা হয়েছে। গর্ভগৃহ থেকে মন্দিরের ভেতরের পরিবেশটা খানিকটা দেখতে এরকম। সত্যি ভেতরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। মূল গর্ভগৃহের পাশে এখানে আরেকটা কক্ষ আছে, যেটা কিনা এখন বন্ধ আছে, আর সেই দেয়ালের পাশেই রয়েছে একটা সুন্দর ছবি। নাট মন্দির আর গর্ভগৃহের মাঝে শ্বেত পাথর দিয়ে মোড়ানো একদিকের দেয়ালে রামানুজ সম্প্রদায়ের গুরু পরম্পরাদের নাম শ্বেত পাথরের ফলকের ওপর খোদাই করা আছে। আমি যেদিন মন্দিরটিতে গিয়েছি সেদিনকে কিন্তু একটি অন্নপ্রাশনে অনুষ্ঠানের জন্য মন্দিরের গর্ভগৃহ এবং মন্দির প্রাঙ্গণটিকে সাজানো হচ্ছিল। তো তোমরা যদি তোমাদের কোনো অনুষ্ঠান অর্থাৎ অন্নপ্রাশন জাতীয় কিছু করাতে চাও, তোমরা কিন্তু এই মন্দিরটিতে করাতে পারো। শুধু মন্ত্র উচ্চারণ জাতীয় কোনো অনুষ্ঠান এই মন্দিরে পালন করা হয় না, কিন্তু তোমরা যদি অন্নপ্রাশন তারপর সৎসঙ্গ এরকম টাইপের কোনো অনুষ্ঠান করাতে চাও, তাহলে মন্দির কমিটির সাথে যোগাযোগ করে তোমরা অবশ্যই এই মন্দিরে করাতে পারো। সোনার মন্দিরের সামনেই বয়ে চলেছে মা গঙ্গা। এখানে যে গেটটা দেখছো, গেটটা এখন বন্ধ আছে। এটা বন্ধই থাকে সব সময়, শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিন গেটটা খোলা হয়। এবং এই বিগ্রহ যে দেখছো, সেই বিগ্রহটিকে এই ঘাটেই সেই অক্ষয় তৃতীয়ার দিন স্নান করানো হয়। যেহেতু মন্দিরের প্রতিষ্ঠা দিবস অক্ষয় তৃতীয়ার দিন, তাই সেই দিন এই গেটটা খোলা হয়। এই দেখো, এই গঙ্গার ঘাটটা থেকে মন্দিরটা দেখতে কিন্তু খানিকটা এইরকম লাগছে। এই মন্দিরটাতে মানে তুমি আসলে তোমরা বুঝতে পারবে, তোমরা যখন বাইরে থেকে মন্দিরটা যে কোনো কোণা থেকেই তোমরা দেখো বা যে কোনো জায়গায় তোমরা দাঁড়িয়েই দেখো না কেন, মন্দিরের বাইরেটা থেকে মন্দিরটাকে প্রত্যেকটা দিক থেকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে
এক এক রকমভাবে সুন্দর লাগছে। সত্যি এই মন্দিরের পরিবেশ এবং মন্দিরটাকে দেখে আমার তো মনের সাথে সাথে যেন চোখটাও জুড়িয়ে গেল। দেখো মন্দির প্রাঙ্গণের মধ্যে এই একটা কি অদ্ভুত গাছ, তাই না? একটাও পাতা নেই, কি সুন্দর দিব্যি দাঁড়িয়ে আছে। তোমাদের কেমন লাগলো গাছটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে একটি বিশাল বড় অশ্বত্থ গাছ, যেটা কিন্তু সুন্দর করে বাঁধানো হয়েছে। জানতে পারলাম এই মন্দির যখন প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়ই নাকি এই গাছটা লাগানো হয়েছে, যা কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আবার অনেকেই বলেন এই মন্দিরটি যখন প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই অশ্বত্থ গাছটি যখন লাগানো হয়েছিল তারপর থেকেই নাকি স্বামী যতীন্দ্র মহারাজ এখানে বসেই তিনি ধ্যান করতেন। তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই মন্দিরে যারা তোমরা দূর থেকে আসবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে এখানে কোনো থাকার কিন্তু ব্যবস্থা নেই, তোমাদের দিনের দিন দেখে ফিরে যেতে হবে। এছাড়া এই মন্দিরে আসলে তোমরা কোনো ভোগ প্রসাদেরও ব্যবস্থা পাবে না, কারণ মন্দিরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়নি। তোমরা যে দেখছো এখানে রান্না হচ্ছে, এই যে মন্দিরে তোমরা দেখলে অন্নপ্রাশন আছে আজকে মন্দিরে, তার জন্য এখানে রান্না করা হচ্ছে। এছাড়া মন্দিরের পক্ষ থেকে কোনো ভোগের ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। এই দেখো মন্দির প্রাঙ্গণের মধ্যে একটা কুয়ো করা আছে, যেটা কিন্তু সুন্দর করে বাঁধানো আছে। পুরো মন্দিরের চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কি কি দেখার আছে, তোমরা আসলে কি কি দেখতে পাবে এবং মন্দিরের থেকে তোমরা কি কি সুবিধা পেতে পারো। এছাড়াও চলো এখন মন্দিরের অফিস ঘরটা খুলে গেছে, তোমাদেরকে মন্দিরের অফিস ঘরে মন্দিরে একজন মন্দির কমিটির একজন মেম্বারের সাথে একটু কথা বলি, একটু দেখি যদি আরও কোনো ইনফরমেশন থাকে তোমাদেরকে দিতে পারি কিনা। চলো, এই হচ্ছে মন্দিরের কার্যালয়, যেটা তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, সেটা এখন খুলে গেছে। চলো আমরা ভেতরে প্রবেশ করি এবং ওনার সাথে কথা বলি। মন্দির সম্পর্কে একটু বলবেন, কবে প্রতিষ্ঠা হয়েছে? মন্দির প্রতিষ্ঠা হচ্ছে 1946 সালের অক্ষয় তৃতীয়া। প্রতিদিন খোলা থাকে সপ্তাহে? সপ্তাহে রোজই খোলা, 6টা থেকে 12:30, তারপর বিকেল 4টে থেকে 8:30। এখনো পর্যন্ত মন্দিরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? ভোগ প্রসাদের সেবা দিলে ব্যবস্থা আছে, মানে কেউ যদি নিজের থেকে সেবা দিতে চায় তাহলে সেরকম সেবা করিয়ে দেবো। মূল অনুষ্ঠানটা কবে হয় আপনাদের? শ্রীকৃষ্ণের জন্মতিথি যে কটা আছে, দ্বাদশ অবতারে, যেমন রামনবমী বলো, তারপরে বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, ঝুলনটা একটু বড় করে হয় এখানে। সবই সবকটাই কৃষ্ণের যে যতগুলো প্রোগ্রাম আছে দোল সবকটাই বড় উৎসব হয় না। দোল ওই রাধা গোবিন্দ যে আছে ওনাকে বাইরে বার করা হয়, দোল করে চালানো হয়, সবাই আসে, এই পায়ে আবির দেয়, মাথায় আবির দেয়, মিশিয়ে মন্দিরে দেখলাম যে মানে অন্নপ্রাশনের জন্য মনে হয় সেবা আছে। কি কি মানে এগুলো অনুষ্ঠানগুলো যে কোনো পারপাসে আপনি খাওয়াতে পারেন, যেহেতু বাচ্চার ভোগ মুখে দাও মানে কইতে অন্নপ্রাশন এসব হয়ে থাকে, শুধু বিয়ে শাব্দ কইতে এগুলো আপনাকে বাড়িতে নিতে আসবে। আচ্ছা, এখানে কোনো মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, যেহেতু অন্নপ্রাশনে মন্ত্র মুখে উচ্চারণ অন্নটা করে না, দেওয়া ওই জন্য অন্নপ্রাশন এলাম। আচ্ছা, মুখে প্রসাদ দিয়ে প্রসাদ দিয়ে চলে যাবে। আর যদি ওই মুখে প্রসাদ দেওয়ার পরে ওই যারা বাড়ির লোক আছে তারাই এসে মানে ভোগটা গ্রহণ করে। তারা যদি নিমন্ত্রণ না করে কাউকে, এটা কতদিন আগে থেকে মোটামুটি আপনাদের জানাতে হয় যে আমাদের এখানে এটা অনুষ্ঠান? তোমাকে ডেট নিতে হবে, যে ডেট ফাঁকা, যেমন এপ্রিলের এখন এপ্রিল মাস অবধি প্রত্যেকটা রোববার বুকিং আছে। মোটামুটি 1 মাস আগের থেকে আপনাদের ডেট পেয়ে গেলে আপনার হয়ে যাবে, ডেট না পেলে যে কোনো মানে রোববারটা একটু চাহিদা বেশি থাকে, রোববার বাদে যে কোনো দিন তুমি পেয়ে যেতে পারো। মানে এর জন্য টাকাটা কিছু নেওয়া হয়? 1001 টাকা মন্দির, 1000 টাকা মন্দির ফিস আর বাদ বাকি খাওয়ার খরচা খাওয়ার খরচা লোক হিসেবে খাওয়া খরচা। আর এটা শুধু দুপুরবেলায়, রাত্রিবেলা নয়? রাত্রিরেও কেউ বললে করে দেয়। রাত্রিরেও করে দেয়।
রাত্রিবেলা অন্ন প্রসাদ করা হয় না, রাত্রিবেলায় কচুরি লুচি এইসব। আচ্ছা, যে টাইমটা মন্দির খোলা থাকে কেউ যদি চায় যে মানে পুজো দেওয়ার জন্য বা কোনো ফুল হ্যাঁ, মিষ্টি হ্যাঁ। দেওয়ার জন্য তাহলে কি দেবে সবসময়? সবসময় একজন পুরোহিত পার্মানেন্ট থাকে, একজন রাঁধুনি পার্মানেন্ট থাকে, একজন কেয়ারটেকার থাকে, আর একজন দোকান বাজার করে দেওয়ার জন্য। তাহলে 4-5জন লোক সবসময় মন্দিরে থাকে। তো সেক্ষেত্রে তো ফুল মিষ্টিটা বাইরে থেকে নিয়ে আসতে হবে না? বাইরে থেকে নিয়ে আসতে হবে। যে মন্দিরে যোগাযোগ করার জন্য আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন? 9804-168-406। আপনার নামটা একটু। আমার ভালো নাম পবন, এখানে পাড়ার নাম টিঙ্কু, সবাই টিঙ্কু বলে। আর এমনি ভক্তদের জন্য এমনি কোনো বাধ্যবাধকতা নেই তো, সব সময় খোলা হয়? সব সময় সকাল খোলা, 6টা থেকে 12:30, আবার বিকেল 4টে থেকে 8:30। তোমাদের আজকের আমার এই ভিডিওর মাধ্যমে সুন্দর একটি মন্দিরের সন্ধান দিলাম এবং সুন্দর করে তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়েও দেখালাম। তোমাদের মন্দিরটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। এই দেখো পুরো মন্দির প্রাঙ্গণটি সুন্দর করে অন্নপ্রাশনের জন্য কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে, যার জন্য কিন্তু কি সুন্দর লাগছে দেখো। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই, ওই যে বলেছিলাম ভিডিওর প্রথমে বলরাম স্কুল, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। তোমরা যখন মন্দিরটিকে দেখার জন্য আসবে তখন মন্দির থেকে খানিকটা এগিয়েই পড়বে তোমার রাস্তার ডান দিকে এই স্কুলটি। এই স্কুলের নাম হচ্ছে শ্রী বলরাম শিক্ষা মন্দির। অন্যান্য স্কুল যেরকম প্রতিদিন সোম থেকে শনি খোলা থাকে এবং রবিবারটা বন্ধ থাকে, তেমনই কিন্তু এই স্কুলটা সারা বছরই এরকমই চলে। এছাড়া এখন তোমরা দেখতে পাচ্ছ স্কুলটি বন্ধ আছে, যেহেতু আমি রবিবার দিন গেছিলাম তাই স্কুলটি বন্ধ আছে এবং সামনে অনেক বড় খেলার মাঠও আছে। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।